উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব 15। মেয়েরা বড় হলে সবার আগে পর হয় বাবা। এক বুক ভরা আফসোস নিয়ে আকরাম শেখ কথাটি বললেন। তার কথার ভার যে কতটা ভারী সেটার ওজন করার মতো সাধারণ মানুষের সাধ্যই নেই। পাশ থেকে তার স্ত্রী কাঁধে হাত রাখে, একটা ভরসার হাত। ছেলে মেয়ে বড় হলে তাদের নিজস্ব জীবন শুরু হয়, তাদের আলাদা একটা পরিবেশ গঠিত হয়। কিন্তু সেই পরিবেশের ত্রিসীমানায় সবার আগে প্রবেশ নিষিদ্ধ করা হয় বাবা মায়ের। একটা অচেনা বেষ্টনী তৈরি হয় সন্তান এবং মা বাবার মাঝে। এটা না চাইতেও মানতে হয়। আকরাম শেখ ওনার স্ত্রীর হাত শক্ত করে ধরে বলেন, গিন্নি, তোমরা মায়েরা অনেক ভাগ্যবান জানো। আমি বাবা চাইলেও সন্তানের সাথে দুদণ্ড কথা বলতে পারি না। পরিবারের চাপ বাবাদের কখন সন্তান থেকে দূরে সরিয়ে ফেলে সেটা বাবা হিসেবে আমরা বুঝি না। কিন্তু জানো তো, মাথায় 24 ঘন্টা একটা জিনিসই ঘুরপাক খায়, ছেলে মেয়ে পেট ভরে খেলো তো তাদের চাহিদা মেটাতে পারছি তো। আকরাম শেখের চোখ আপনা আপনি লাল হয়ে ওঠে, কিন্তু তিনি কাঁদেন না। কাঁদবেন কি করে, তিনি তো বাবা। বাবাদের কখনো কাঁদতে হয় না, তারা পাথর মূর্তি হয়ে থাকে। সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমের পর যখন সন্তান বলে, বাবা তুমি তো সময় দাও না, ঠিক তখনই বাবা নামক সেই মানব যন্ত্রটির বুকে হাহাকার শুরু হয়। পরিবারের দায়িত্ব নিতে গিয়ে তারা সবার আগে পরিবার থেকে দূরে সরে যায়। এটাই হলো বাবাদের জীবনচক্র। আনন্দী এখনো সব জায়গায় তোমাকে খোঁজে জানো তো। তাহলে কি করে বুঝলে মেয়ে বড় হলে তোমাকে দূর করে দেবে? স্ত্রীর সান্ত্বনামূলক কথা শুনে বুকে কিছুটা শান্তি অনুভব হয় আকরাম শেখের। কিন্তু বাস্তবতা তো অন্য কিছু বলে। ছেলেমেয়েরা মায়ের সাথে যতটা মিশুক বাবার সাথে ততটা মিশুক নয়, এটাই বাস্তব। আজ যদি আনন্দ, আমার কোনো ছেলে নেই, স্ত্রীকে পাশ কাটিয়ে গটগট করে শয়নকক্ষে চলে যায় আকরাম শেখ। স্বামীর এমন রাগ আজ 16 বছর ধরে দেখে আসতেন আনন্দের মা। মা হওয়ার প্রথম অনুভূতি যেই ছেলের মাধ্যমে অনুভব করেছিলেন তিনি, সেই ছেলে আজ 16টি বছর ধরে নিরুদ্দেশ। আনন্দ ছোটবেলা থেকেই বেশ রগচটা স্বভাবের ছিল। বাবার অতিরিক্ত শাসন সে কিছুতেই মেনে নিতে পারত না, যার ফলে 12 বছর বয়সে বাবার উপরে জিদ করে বাসা ছাড়ে আনন্দ। সেদিন থেকে আকরাম শেখ হয়ে যায় আরও কঠিন। সবাইকে বলেন তার শুধু একটি মেয়ে রয়েছে, ছেলের পরিচয়ও তিনি দিতে চান না। দিন শেষে আকরাম শেখ এক ব্যর্থ বাবা। আনন্দ ছিল আকরাম শেখের সব থেকে শখের সন্তান। প্রথম বাবা ডাক তিনি শুনেছিলেন আনন্দের মুখ থেকে। হসপিটালের করিডোরে প্রায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দকে নিয়ে থাকতেন আকরাম শেখ। প্রেমের বিয়ের ফলে পরিবার পরিজন বহু বছর আগেই তাদের ত্যাগ করেছিলেন, যার ফলে স্ত্রীকে নিয়ে একাই দিন পার করতেন তিনি। আকরাম শেখের সব থেকে সুখের দিন ছিল যখন তিনি জানতে পারেন কেউ একজন তাকে বাবা ডাকটি ডাকার জন্য আসছে। 9টি মাস স্ত্রীর সেবা যত্ন করতে থাকেন আকরাম শেখ। ডেলিভারির সময় একদম মহিলা মানুষের মতো সব কিছু করেন তিনি। আর্থিক অবস্থা ততটা ভালো না থাকায় সরকারি হসপিটালে হয় আনন্দ। স্ত্রীকে রাতে ঘুমাতে দিয়ে তিনি সারা রাত আনন্দকে নিয়ে হাঁটাহাঁটি করতেন। ছোট মানুষ একটু থামলেই কেঁদে উঠত। সচরাচর বাচ্চারা নাকি হওয়ার পর ঘুমায় বেশি, কিন্তু আকরাম শেখের এই ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত করে আনন্দ। সে একদম কাঁদুনি বুড়ো ছিল। আকরাম শেখ তার জীবনে অনেক কিছু আনন্দের সাথে শেয়ার করতেন। ছোট আনন্দ বাবার কথার অর্থ না বুঝতে পারলেও মাঝে মাঝে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো, যেটা ছিল আকরাম শেখের জন্য রত্ন খুঁজে পাওয়ার মতো। ধীরে ধীরে আনন্দ বড় হতে থাকে এবং তার রাগও বাড়তে থাকে। তারপর আনন্দী হয়। আকরাম শেখের সুখের কোনো সীমানা থাকে না, কিন্তু ছেলের রাগ তিনি কিছুতেই কন্ট্রোল করতে পারতেন না, যার ফলে বকাঝকা করতেই থাকতেন। আস্তে ধীরে তাদের কাপড়ের ব্যবসাও ভালো হতে থাকে, আয় উন্নতিও বাড়তে থাকে, যার ফলে সন্তানদের প্রতি তেমন একটা ধ্যান দিতে পারেননি তিনি। যতদিন যায় আনন্দ হয়ে ওঠে বেপরোয়া। এরপর একদিন একজনের মাথা ফাটিয়ে বাড়ি চলে আসে আনন্দ। আকরাম শেখ খুব জোরে চড় বসিয়ে দেয় ছেলের গালে, যার ফলস্বরূপ সে রাতে আনন্দ কোথাও চলে যায়। থানা পুলিশ এত খোঁজাখুঁজি করেও কোনো লাভ হয়নি, পাওয়া যায়নি আনন্দকে। পুলিশ যতবার অজ্ঞাতনামার কোনো লাশ পেত, আকরাম শেখ সেখানে চলে যেত যদি ছেলের লাশ হলেও পাওয়া যায়। এভাবে দিনের পর দিন আকরাম শেখ এখানে ওখানে বেরিয়েছেন। কোনো হারিয়ে যাওয়া শিশু পাওয়া গেছে খবরটি আকরাম শেখের কান অবধি গেলেই তিনি চলে যেতেন। কিন্তু আফসোস, ছেলেকে তিনি খুঁজে পাননি। বুকে এক চাপা কষ্ট নিয়ে ঘুরে বেড়ান তিনি। ছেলের সমস্ত জামাকাপড় খুব যত্নে রেখে দেন আকরাম শেখ, যদি ছেলে বাড়ি ফেরে সেই আশায়। এরপর এরপর আর কি, প্রতি মাসে একবার হলেও ছেলের ঘর পরিষ্কার করেন।
কাপড়গুলো খুব যত্নে ধুয়ে রাখেন। কিন্তু ছেলেটি আর এলো না। আকরাম শেখ মাঝে মাঝে ভাবে, সে যদি সেদিন না মারত ছেলেকে, ভালো মতো বোঝাতো, আজ ছেলেটা 26 বছর হতো, বিয়ের কথা চিন্তা করত। কিন্তু নেই, ছেলে নেই। হাহাকার। বাবাদের কষ্ট দেখানো যায় না, তাই আমরা দেখিও না। রুমে এসে ঘরের লাইটটি বন্ধ করে বিছানায় চুপচাপ শুয়ে পড়ে আনন্দী। শরীরটা অসহ্য ব্যথায় জর্জরিত তার। ছোট্ট শরীরটা অভি খামছে খামছে খেয়েছে। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে আনন্দী, কিন্তু চোখ বন্ধ করতেই অভির সেই রূপটি তার চোখের সামনে ভেসে বেড়ায়। অভির ছোঁয়া, অভির নিঃশ্বাস, প্রতিটি জিনিস আনন্দী সূক্ষ্মভাবে অনুভব করতে থাকে। আবারও চোখ ভিজে ওঠে আনন্দীর। এ কেমন যন্ত্রণা পাচ্ছে সে। উঠে বসে খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে সে। হঠাৎ করেই তার চোখের সামনে ভেসে ওঠে 2022 সালে সেই ঘটনার কথাটি। অতীত। সময় বড়ই অদ্ভুত জিনিস, কখনো কারো পক্ষে আবার কখনো কারো বিপক্ষে। আজকের সময়টা যেন হবু ডক্টর অভি ফার্সির বিপক্ষে। প্র্যাকটিস চলাকালীন সময় সবাই বলতো অভি একদিন দেশের নাম উজ্জ্বল করবে। একটি এতিম ছেলে, যার না ছিল বাবা মা আর না ছিল কোনো পরিচয়, এতিমখানাতে থেকে বড় হয় অভি। সেখান থেকে সরকারি সুযোগ সুবিধাতে পড়াশুনো করে বেশ ভালোই গতিতে এগোতে থাকে। পড়াশোনায় খুব বেশি ভালো হয়। এতিমখানার বড় স্যার অভিকে এইচএসসি অবধি নিজের বাড়িতেই রেখেছিলেন এবং নামের পরে নিজের পদবি যোগ করেন। এরপর অভি পড়াশোনার পাশাপাশি টিউশনে শুরু করে দিয়েছিল। ভালো ভার্সিটির স্টুডেন্ট হয়, তার চাহিদাও ছিল ব্যাপক। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে যা পেত তাতে অভির বেশ ভালো চলে যেত। আস্তে আস্তে সে একটি সিঙ্গেল বেডের অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে শুরু করে। ভদ্রতা এবং বড়দের প্রতি সম্মান অভিকে খুব তাড়াতাড়ি সকলের নজরে আনে। কিন্তু অভির জীবনের সবথেকে বড় কষ্ট ছিল সে কখনো কাউকে মা ডাকতে পারেনি। ঈদে যেখানে মানুষজন পরিবার পরিজন নিয়ে কত আনন্দ ফুর্তি করত, সেখানে অভি নিজের সেমাই নিজেই রান্না করে খেয়ে চুপচাপ শূন্য ঘরটিতে শুয়ে থাকত। এতিমদের তো ঈদ উৎসব বলতে কিছু হয় না, তাই অভিরও ছিল না। এভাবে কেটে যাচ্ছিল অভির জীবন। কিন্তু নিয়তির পরিহাসে সেই ডক্টর অভি ফার্সি আজ কেবলমাত্র একজন চরিত্রহীন বহুরূপী ডাক্তারের উপাধি পেয়ে বসে আছেন। বোর্ড ডেকে তার ডাক্তারি লাইসেন্স কেড়ে নেওয়া হয়। তার গলায় জুতোর মালা পরিয়ে, চোখে মুখে কালি মেখে প্রেস মিডিয়ার সামনে তাকে অপমান করা হয়। যখন তাকে পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল, চারপাশে মানুষ, প্রেস মিডিয়ার ভিড়, সব কিছুর ঊর্ধ্বে তার চোখ গিয়ে থামে ক্লাস 10-এ পড়ুয়া আনন্দীর ওপর। অভি একদৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। এত অপমান, এত লাঞ্ছনা, কিছুই যেন স্পর্শ করছে না তাকে। অভির দৃষ্টি নিজের দিকে দেখে ভয়ে মায়ের আঁচলে লুকিয়ে পরে আনন্দী। অভি ঠোঁটের কোণের হাসি বলে দিচ্ছিল এসব তুচ্ছ ব্যাপারে তার কিছুই যায় আসে না, বরং সে যেন অন্য কিছু নিয়ে ভীষণ খুশি। এটা দেখে আনন্দী আতঙ্কে ঘুরে দাঁড়ায়, গলা শুকিয়ে আসে তার। এত কিছুর পরও সে এসব করছে। সেই রাতে আনন্দের ভয় আরও বেড়ে যায় যখন সে শুনতে পায় জুনিয়র ডক্টর অভি ফার্সি থানা থেকে বেরিয়ে গেছে। সেদিন রাত থেকেই শুরু হয় আনন্দের জীবনের উল্টোগুন্তি শুরু। পুরনো স্মৃতি চারণ করতে করতে গভীর ঘুমে তলিয়ে যায় আনন্দী। এক ঘুমে পুরো রাত শেষ হয়ে যায়। ডে শিফটে ক্লাস থাকায় সারা সকাল বেশ অনেকক্ষণই ঘুমিয়ে পার করে আনন্দী। মাও তাকে ডাকেন না, মেয়েটার এমনিতেই শরীর খারাপ ভেবে ঘুমে ডিস্টার্ব করেনি উনি। পরিপূর্ণ ঘুম কমপ্লিট করে বেশ ভালোই বেলা গড়িয়ে ঘুম থেকে ওঠে আনন্দী। উঠে বসার পর থেকেই শরীরে অসহ্য ব্যথা অনুভব হয় তার। কোনো রকম উঠে ফ্রেশ হয়ে কলেজ ড্রেস পরে নিচে নামতে থাকে সে। সামনে বোর্ড পরীক্ষা না থাকলে এই অবস্থায় আনন্দী কখনোই কলেজে যেত না। তবে বাবার স্বপ্ন তো পূরণ করতে হবেই, তাই ব্যথা জর্জরিত শরীরটাকে ঠেলেই কলেজের উদ্দেশ্যে রওনা দেয় আনন্দী। মা শুরুতে অনেক বাধা দেয়, একদিন না গেলে তেমন কিছুই হবে না, এসব যুক্তিও পেশ করেন। তবে আনন্দীকে মা বুঝিয়ে বেরিয়ে পড়ে। বাসা থেকে একটু দূরেই মেইন রোড। মা সাথে এসে তাকে রিকশায় তুলে দিয়ে নিজের খেয়াল রাখতে বলে। আনন্দী একগাল হাসি দিয়ে মায়ের থেকে বিদায় নেয়। আঁকাবাঁকা রাস্তায় রিকশার ঝাঁকুনিও আনন্দীর ব্যথা যেন কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। তবুও দাঁতে দাঁত চেপে চুপচাপ বসে থাকে সে। মনের সাথে হিসেব কষাকষিতে ব্যস্ত আনন্দীর ধ্যান ভাঙে হঠাৎ রিকশাটি থেমে যাওয়ার ফলে। বাইক নিয়ে নবেল এবং কয়েকজন তার রিকশা ঘেরাও করে দাঁড়ায়, কিন্তু অভি ছিল না সেখানে। আনন্দী কিছু বলতে যাবে তার আগেই নবেল বলে, আপামনি, ভাই বলেছে এক্ষুনি যাইতে, আসেন জলদি। নোবেলের এমন কথা শুনে কপাল কুঁচকে আনন্দী বলে, আমার কলেজ রয়েছে, আমি পারবো না যেতে।
নোবেল কিছু না বলেই শুধু চুপ থাকে। তারপর অভির ফোনে টেক্সট পাঠায়। টেক্সট যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আনন্দীর ফোনে কল আসে। অভি নাম্বার দেখে প্রথমে ফোন রিসিভই করতে চায়নি আনন্দী। তবে না করলে কি হবে এটা তার ভালো মতোই জানা রয়েছে, যার ফলে আনন্দী খুব বেশি সময় নেয় না। কল রিসিভ করে কানে ভেসে আসে অভির কর্কশ গলায় তিক্ত কথা, বান্দির বাচ্চা জলদি আয়, তোরে এক্ষুনি লাগবো আমার, 10 মিনিটের মধ্যে তোরে চাই আমার।